তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 6 পেপার অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশন এই পেপার থেকে কিছু গুরুত্বপূর্ণ 20 নম্বর, 10 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা আজকে ক্লাসটা ভালো করে দেখে নাও। প্রথমে 20 নম্বরের প্রশ্ন উত্তর দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে আজকের ক্লাসে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন একটি অধীতব্য বিষয় হিসাবে কিভাবে হয়েছে তা বিশদে আলোচনা করো। একদমই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কিভাবে অ্যান্সার লিখবে তোমরা বুঝে নাও। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। একটি স্বতন্ত্র এবং গতিশীল সমাজবিজ্ঞানের শাখা হিসাবে আন্তর্জাতিক সম্পর্ক এর বিকাশ খুব বেশি দিনের নয়। বিংশ শতাব্দীর প্রারম্ভে মূলত প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসলীলার পর একটি স্বতন্ত্র অধীতব্য বিষয় বা একাডেমিক শৃঙ্খলা হিসাবে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এর পূর্বে এটি মূলত ইতিহাস, দর্শন ও আন্তর্জাতিক আইনের একটি ক্ষুদ্র অংশ হিসাবে পঠিত হতো বা পাঠিত হতো। সময়ের পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন তাত্ত্বিক বিতর্কের মধ্যে দিয়ে এই বিষয়টি আজ এক পূর্ণাঙ্গ ও বহুমাত্রিক রূপ লাভ করেছে। এবার আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন দেখো। প্রথম বিশ্বযুদ্ধের আগে আন্তর্জাতিক সম্পর্ক মূলত কূটনৈতিক ইতিহাস ও চুক্তির আলোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু 1919 সালে যুক্তরাজ্যের ওয়েলস বিশ্ববিদ্যালয়ের উড্রো উইলসনের চেয়ার প্রতিষ্ঠার মাধ্যমে এটি স্বতন্ত্র স্বাস্থ্য হিসাবে আন্তর্জাতিক সম্পর্কের প্রাতিষ্ঠানিক পঠন পাঠন শুরু হয়। প্রথম পর্যায়ে এই বিষয়ের মূল লক্ষ্য ছিল কিভাবে যুদ্ধ এড়ানো যায় এবং বিশ্বে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা যায়। এই পর্বটিকে বলা হয় আদর্শবাদী পর্যায় অর্থাৎ আইডিয়ালিস্টিক ফেজ, যার প্রধান প্রবক্তা ছিলেন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন। 1930-এর দশকে লিগ অফ নেশনের ব্যর্থতা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে আদর্শবাদের ভিত্তি সম্পূর্ণ ভেঙে পড়ে। এই সময় E.H. কার তার বিখ্যাত দ্য 20 ইয়ার্স ক্রাইসিস গ্রন্থে আদর্শবাদীদের কঠোর সমালোচনা করেন। পরবর্তীতে হ্যান্স জে মর্গেনথাউ তার বাস্তববাদী তত্ত্বের অবতারণা করেন। তারা মনে করেন আন্তর্জাতিক রাজনীতি নিছক ক্ষমতার লড়াই এবং রাষ্ট্রের মূল লক্ষ্য হল জাতীয় স্বার্থ রক্ষা করা। আদর্শবাদ বনাম বাস্তববাদের এই সংঘাত আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তনে প্রথম মহাবিতর্ক নামে পরিচিত। তারপর কি বলা হচ্ছে দেখো, 1950 এবং 1960-এর দশকে আন্তর্জাতিক সম্পর্কের গবেষণায় এক নতুন ধারার সূচনা হয়। এই সময় চিরাচরিত বা সাবেকি দৃষ্টিভঙ্গির পরিবর্তে আচরণবাদী বা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির উদ্ভব হয়। মর্টন কাফলার, ডেভিড ইস্টন প্রমুখ তাত্ত্বিকরা আন্তর্জাতিক রাজনীতিকে বৈজ্ঞানিক পদ্ধতি, সিস্টেম থিওরি ও গাণিতিক তত্ত্বের ভিত্তিতে বিশ্লেষণ করতে শুরু করেন। সাবেকি চিন্তাবিদ ও বৈজ্ঞানিকদের মধ্যেকার এই মতপার্থক্যকে দ্বিতীয় মহাবিতর্ক বলা হয়। 1970 ও 1980-র দশকে আন্তর্জাতিক সম্পর্কে প্যারাডাইম বিতর্ক বা তৃতীয় মহাবিতর্কের আবির্ভাব ঘটে। এই পর্যায়ে কেনেথ ওয়াল্টার্স এর নয়া বাস্তববাদ এবং রবার্ট কিউহান এর নয়া উদারনীতিবাদ বিশেষ গুরুত্ব পায়। এর পাশাপাশি রাষ্ট্রকেন্দ্রিক ধারণার সমালোচনা করে মার্ক্সবাদী চিন্তাধারার উপর ভিত্তি করে নির্ভরশীলতার তত্ত্ব এবং ইমানুয়েল ওয়ালস্টাইনের বিশ্ব ব্যবস্থার তত্ত্ব গড়ে ওঠে। এই পর্যায়ে রাষ্ট্র ছাড়াও বিভিন্ন বহুজাতিক কর্পোরেশন এবং আন্তর্জাতিক সংগঠনের ভূমিকা স্বীকৃতি লাভ করে। তারপরে কি 1990-এর দশকে স্নায়ুযুদ্ধ অর্থাৎ ঠান্ডা যুদ্ধের অবসানের পর আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু এক যুগান্তকারী পরিবর্তন আসে। এই সময় আলেকজান্ডার ওয়েন্ট এর গঠনবাদ এবং জেন্ডার বৈষম্য নিয়ে নারীবাদী দৃষ্টিভঙ্গি এবং উত্তর ঔপনিবেশিক তত্ত্ব আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তনের নতুন মাত্রা যোগ করে।
এবারে তোমাদের উপসংহার দিয়ে প্রশ্নের উত্তরটা তোমাদের শেষ করতে হবে। তারপর কি আছে, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন আছে আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্ব ব্যবস্থা তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। এবার এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। প্রথমেই ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশান। ভূমিকায় কী লিখবে দেখো। আর তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে পিডিএফ নোট অর্থাৎ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবারে তোমরা এই প্রশ্নের উত্তর দেখো। আন্তর্জাতিক সম্পর্কের তাত্ত্বিক আলোচনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সমালোচনামূলক তত্ত্ব হল বিশ্ব ব্যবস্থা তত্ত্ব। বিংশ শতাব্দীর 70-এর দশকে প্রখ্যাত মার্কিন সমাজবিজ্ঞানী ইমানুয়েল ওয়ালস্টাইন তার যুগান্তকারী গবেষণার মাধ্যমে এই তত্ত্বের অবতারণা করেন। মার্ক্সবাদী চিন্তাধারা এবং নির্ভরশীলতার তত্ত্বের উপর ভিত্তি করে গড়ে ওঠা এই কাঠামোটি আন্তর্জাতিক রাজনীতির অধ্যয়নে এক নতুন মাত্রা যোগ করে। চিরাচরিত রাষ্ট্রকেন্দ্রিক বা বাস্তববাদী ধারণার বাইরে গিয়ে এই তত্ত্ব সমগ্র বিশ্বকে একটি অখণ্ড ঐতিহাসিক ও অর্থনৈতিক ব্যবস্থা হিসাবে বিশ্লেষণ করে। এবার আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্ব ব্যবস্থা তত্ত্ব দেখে নাও। ইমানুয়েল ওয়ালস্টাইন মনে করতেন বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থাকে কেবল স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের রাজনৈতিক সমষ্টি হিসাবে দেখলে চলবে না। তার মতে সমগ্র বিশ্ব আসলে একটি একক, অবিভাজ্য ও বিশ্বব্যাপী বিস্তৃত ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। 16 শতকে ইউরোপে এই বিশ্ব ধনতান্ত্রিক ব্যবস্থার উৎপত্তি ঘটে এবং ধীরে ধীরে সাম্রাজ্যবাদের হাত ধরে তা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। এই ব্যবস্থার মূল চালিকা শক্তি হলো পুঁজির সঞ্চার এবং অবাধ মুনাফা অর্জন। ওয়ালস্টাইন বিশ্বের দেশগুলিকে তাদের অর্থনৈতিক বিকাশ, আন্তর্জাতিক সম্বিভাজন, পুঁজির পরিমাণের ভিত্তিতে 3টি প্রধান স্তরে ভাগ করেন। প্রথম স্তরটি হলো কেন্দ্র বা কোর। এটি মূলত উন্নত শিল্পোন্নত এবং প্রযুক্তিগতভাবে শক্তিশালী দেশগুলিকে বোঝায়। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং পশ্চিম ইউরোপের দেশগুলি এই স্তরের অন্তর্ভুক্ত। এই দেশগুলির হাতে বিপুল পরিমাণ মূলধন ও উন্নত প্রযুক্তি থাকে। এরা অত্যন্ত দক্ষ শ্রমিকের সাহায্যে উচ্চ মূল্যের শিল্প পণ্য উৎপাদন করে। কেন্দ্রের মূল লক্ষ্য হলো বাকি বিশ্বের ওপরে নিজেদের অর্থনৈতিক ও রাজনৈতিক আধিপত্য বজায় রাখা। দ্বিতীয় স্তরটি হলো প্রান্তিক বা পেরিফেরি। এটি এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার অনুন্নত বা দুর্বল দেশগুলিকে নিয়ে গঠিত। এই দেশগুলি মূলত কাঁচামাল এবং সস্তা শ্রম সরবরাহকারী হিসাবে কাজ করে। এখানকার অর্থনীতি মূলত কৃষি নির্ভর এবং প্রযুক্তিগত দিক থেকে অত্যন্ত পিছিয়ে পড়া। কেন্দ্রের দেশগুলি অত্যন্ত চতুরতার সঙ্গে প্রান্তিক দেশগুলিকে শাসন ও শোষণ করে নিজেদের মুনাফা বৃদ্ধি করে। এই দুই স্তরের মাঝে অবস্থিত তৃতীয় স্তরটি হল অর্ধপ্রান্তিক বা সেমি পেরিফেরি। এই দেশগুলিকে কেন্দ্র এবং প্রান্তিক উভয় স্তরের মিশ্র বৈশিষ্ট্য দেখা যায়। এরা একদিকে যেমন প্রান্তিক দেশগুলিকে শোষণ করে, অন্যদিকে তেমনি কেন্দ্রের দেশগুলির দ্বারা নিজেরাও শোষিত হয়। বিশ্ব অর্থনীতিতে এরা একটি মধ্যবর্তী রক্ষা কবচ হিসাবে কাজ করে, যা বিশ্ব ব্যবস্থাকে সম্পূর্ণ ভেঙে পড়ার হাত থেকে রক্ষা করে। ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকার মতো উদীয়মান অর্থনীতির দেশগুলিকে এই স্তরে রাখা হয়। বিশ্ব ব্যবস্থা তত্ত্বে স্পষ্টভাবে বলা হয় যে এই 3টি স্তরের মধ্যে এক অসম বিনিময় প্রথা বিরাজমান। কেন্দ্রের দেশগুলি আন্তর্জাতিক বাণিজ্য ও লগ্নি পুঁজির মাধ্যমে প্রান্তিক দেশগুলির উদ্বৃত্ত সম্পদ লুণ্ঠন করে। এর ফলে ধনী দেশগুলি ক্রমশ আরও ধনী হয় এবং দরিদ্র দেশগুলি অনুন্নয়নের অন্ধকারে নিমজ্জিত হয়ে থাকে। এই ব্যবস্থা পরিবর্তনশীল হলেও এর মূল শোষণমূলক চরিত্র একই থেকে যায়। এবার উপসংহারটা দেখে নাও, এটা আর পড়ছি না। উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করতে হবে। আর ভালো নম্বর পেতে গেলে এইভাবে গুছিয়ে প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে যেভাবে তোমাদের দেয়া হচ্ছে, ঠিক আছে। মর্গেনথাউয়ের বাস্তববাদী তত্ত্বের 6টি নীতি বিস্তারিত আলোচনা করো, এটা পরের প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা তোমরা একটু দেখে নেবে, আমি স্ক্রল করে যাচ্ছি। তবে ভূমিকাটা দেখে নাও কিভাবে লেখা আছে। আন্তর্জাতিক সম্পর্কের তাত্ত্বিক আলোচনায় ধ্রুপদী বাস্তববাদী চিন্তাধারার অন্যতম শ্রেষ্ঠ প্রবক্তা হলেন হ্যান্স জে মর্গেনথাউ।
প্রথম বিশ্বযুদ্ধের পর আদর্শবাদীরা যে চিরস্থায়ী শান্তির স্বপ্ন দেখেছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা তাকে সম্পূর্ণরূপে ভুল প্রমাণ করে। এই প্রেক্ষাপটে 1948 সালে মর্গেনথাউ তার বিখ্যাত পলিটিক্স অ্যামং নেশন গ্রন্থে আন্তর্জাতিক রাজনীতি অধ্যয়নে এক যুগান্তকারী বাস্তববাদী দৃষ্টিভঙ্গির সূত্রপাত করেন। আদর্শবাদী কল্পনার পরিবর্তে তিনি আন্তর্জাতিক রাজনীতিকে বিশুদ্ধ ক্ষমতার লড়াই হিসাবে আখ্যায়িত করেন। তার মতে মানুষের সাধারণ আচরণের মতোই রাষ্ট্রগুলিও রাজনৈতিক আচরণও নির্দিষ্ট কিছু বস্তুনিষ্ঠ নিয়ম বা সূত্র দ্বারা পরিচালিত হয়। এই সূত্রগুলিকে অস্বীকার করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা অসম্ভব। এবারে মর্গেনথাউয়ের বাস্তববাদী তত্ত্বের 6টি নীতি, এই নীতিগুলো এবার তোমরা দেখে নাও। 6টা মৌলিক নীতি আছে। যেমন প্রথম হচ্ছে, দেখো, রাজনীতির মানব প্রকৃতি নির্ভর বস্তুনিষ্ঠ সূত্র দ্বারা পরিচালিত। এগুলো তোমরা একটু দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি, খুব ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, দেখে নাও। আর তোমাদের ওই বললাম, যারা পেড ব্যাচে অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, তোমরা অবশ্যই যোগাযোগ করবে। আর আমাদের পেড ব্যাচের কিছু ক্লাস তো তোমরা ইউটিউবে সবসময়ই দেখতে পাও, যারা সঙ্গে আছো তোমরা থেকো, তোমরা অবশ্যই কিছু কিছু ক্লাস বা কিছু কিছু প্রশ্নের উত্তর তোমরা দেখতে পাবে এবং কমপ্লিট সাজেশান কিন্তু তোমরা ইউটিউবে পেয়ে যাচ্ছ। আর পেড ব্যাচে আমাদের সমস্ত কিছুর পিডিএফ থাকে আর কি। দেখো, 5 এবং 10 নম্বরে যেসব প্রশ্ন আছে আজকে ক্লাসে তোমরা দেখে নাও। তার মধ্যে প্রথম প্রশ্ন আছে, প্যান আফ্রিকানবাদ বা সর্ব আফ্রিকাবাদ বলতে কী বোঝো? ভালো প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর 5 এবং 10 নম্বরকে অ্যাডজাস্ট করার কারণ একটাই, যে 5 নম্বরের প্রশ্ন তোমাদের 100 শব্দের মধ্যে লিখতে হয় এবং 10 নম্বরের প্রশ্ন তোমাদের 150 শব্দের মধ্যে লিখতে হয়। ঠিক আছে? দেখো, প্যান আফ্রিকানবাদ বা সর্ব আফ্রিকানবাদ হলো একটি মতাদর্শগত ও রাজনৈতিক আন্দোলন, যার মূল লক্ষ্য হলো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আফ্রিকান বংশোদ্ভূত সকল মানুষের মধ্যে রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক ঐক্য ও সংহতি গড়ে তোলা। 19বিংশ শতাব্দীর শেষভাগ এবং বিংশ শতাব্দীর শুরুতে মূলত ইউরোপীয় উপনিবেশবাদ, বর্ণবাদ এবং আটলান্টিক দাসপ্রথা চরম শোষণের বিরুদ্ধে এক জোরালো প্রতিবাদ হিসাবে এই মতাদর্শের জন্ম হয়। এই আন্দোলনের প্রবক্তারা গভীরভাবে বিশ্বাস করতেন যে আফ্রিকার সমস্ত মানুষ এবং বিশ্বের অন্যান্য প্রান্তে বসবাসকারী আফ্রিকান বংশোদ্ভূতদের অতীত, ইতিহাস ও ভবিষ্যতে ভাগ্য একই সূত্রে গাঁথা। এখানে তারপরে কি বলা হচ্ছে দেখো, পরে বলা হচ্ছে যে বইস মার্কস গার্ভে এবং ঘানার প্রথম রাষ্ট্রপতি কোয়ামে নক্রুমা প্রমুখ বিশিষ্ট নেতারা ছিলেন এই চিন্তাধারার অন্যতম প্রধান রূপকার। আর সর্ব আফ্রিকানবাদের মূল উদ্দেশ্য ছিল আফ্রিকার দেশগুলিকে ইউরোপের ঔপনিবেশিক শাসন থেকে সম্পূর্ণ মুক্ত করা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক একটি ঐক্যবদ্ধ শক্তিশালী আফ্রিকা মহাদেশ গড়ে তোলা। এই মহান মতাদর্শের হাত ধরেই পরবর্তীকালে অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিট এবং বর্তমানে আধুনিক আফ্রিকান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। আন্তর্জাতিক সম্পর্কের বিস্তৃত প্রেক্ষাপটে এই আন্দোলন শুধুমাত্র কৃষ্ণাঙ্গ মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করেনি, বরং তৃতীয় বিশ্বের অন্যান্য উপনিবেশ বিরোধী স্বাধীনতা সংগ্রামেও এক গভীর অনুপ্রেরণামূলক ভূমিকা পালন করেছে। তারপরে কি বলা হচ্ছে দেখো, পরনির্ভরশীলতা কাটিয়ে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন এবং সাংস্কৃতিক পুনর্জাগরণের মাধ্যমে আফ্রিকান জাতিসত্তাকে বিশ্বমঞ্চে এবং সম্মানজনক মর্যাদার আসনে প্রতিষ্ঠা করাই হলো সর্ব আফ্রিকানবাদের চিরন্তন লক্ষ্য। তারপরে হচ্ছে কি, আন্তর্জাতিক রাজনীতিতে তৃতীয় বিশ্ব। ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। আন্তর্জাতিক রাজনীতিতে তৃতীয় বিশ্ব বলতে মূলত এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার সদ্য স্বাধীন, উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলিকে বোঝায়। ফরাসি অর্থনীতিবিদ আলফ্রেড সভি প্রথম এই তৃতীয় বিশ্ব শব্দটি ব্যবহার করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক রাজনীতি যখন পুঁজিবাদ এবং সামন্ততান্ত্রিক এই দুই পরস্পর বিরোধী শক্তি ও চরম ক্ষমতাশালী শিবিরে বিভক্ত হয়ে পড়ে, তখন সদ্য ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হওয়া এই নবীন রাষ্ট্রগুলি নিজেদের একটি স্বতন্ত্র এবং নিরপেক্ষ জোট হিসাবে তুলে ধরে। এই দেশগুলি দীর্ঘকাল ধরে ইউরোপের সাম্রাজ্যবাদ দ্বারা মারাত্মকভাবে শোষিত হওয়ার কারণে অর্থনৈতিক দিক থেকে ছিল অত্যন্ত দুর্বল এবং চরম দারিদ্র্য, অশিক্ষা, স্বাস্থ্য সংকট ও রাজনৈতিক অস্থিরতা ছিল এদের প্রধান সমস্যা। আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের নব অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রাখার তাগিদে এই দেশগুলি ঠান্ডা লড়াইয়ের সময়
কোনো বৃহৎ শক্তির সামরিক শিবিরে যোগ না দিয়ে সম্পূর্ণ স্বাধীন জোট নিরপেক্ষ নীতি গ্রহণ করে। আন্তর্জাতিক সম্পর্কের তাত্ত্বিক আলোচনায় তৃতীয় বিশ্ব কেবল একটি নির্দিষ্ট ভৌগোলিক সত্তা বা অবস্থান নয়, বরং এটি দীর্ঘ ঐতিহাসিক, রাজনৈতিক ও অর্থনৈতিক শোষণের এক সুস্পষ্ট প্রতীক। বর্তমান বিশ্বায়নের যুগে এই দেশগুলি নানাভাবে নয়া উপনিবেশবাদের শিকার হলেও রাষ্ট্রসংঘের মতো আন্তর্জাতিক মঞ্চে নিজেদের ঐক্যবদ্ধ বিপুল সংখ্যামূল্যের সাহায্যে এরা বর্তমান আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নির্ণায়ক প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। এবার পরের প্রশ্নগুলো দেখে নাও। পরের যেমন প্রশ্ন আছে, আন্তর্জাতিক সম্পর্কের প্রেক্ষিতে পরিবেশ আন্দোলনের গুরুত্ব ও ভূমিকা আলোচনা করো। ভালো প্রশ্ন, এই প্রশ্নের উত্তরও তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। তারপর হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে উদারনীতিবাদ এবং নয়া উদারনীতিবাদের মূল পার্থক্য। খুবই ভালো প্রশ্ন। এই প্রশ্নগুলো 5 এবং 10 নম্বরের জন্য একদম পারফেক্ট পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তারপর হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্বায়নের অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব। বিশ্বায়নের যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব, এই প্রশ্নের উত্তরটাও তোমরা দেখে নাও। আজকে ক্লাসে তোমাদের তাহলে 20 নম্বর এবং 5-10 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করলাম। এগুলো একটু ভালো করে দেখবে এবং খাতায় লিখে তোমরা পড়ার চেষ্টা করবে।